হাই, মাইসেল আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আলোচনা করতে চলেছি তোমাদের ভারতীয় শাসন ব্যবস্থা অর্থাৎ ইন্ডিয়ান পলিটি, ভারতীয় সংবিধান, সেই সংক্রান্ত যে টপিকগুলো নিয়ে আমরা ইউটিউব চ্যানেলে পুরো ফ্রিতে আলোচনা করব বলে ঠিক করেছি। যে প্রজেক্টটা আমরা নিয়েছি সেই প্রজেক্টের কাজ আজকের থেকে 1 নম্বর টপিক ধরে ধরে আমরা আলোচনা করতে চলেছি। আজকের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসে আমি আলোচনা করব যে ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হচ্ছে, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি। ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট যেভাবে গড়ে উঠেছে, যেভাবে আস্তে আস্তে করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে, তার পিছনে তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক। মূলত আমি দুটো পার্টে ভাগ করে এটা করার চেষ্টা করেছি। প্রথম পার্টটা কি রয়েছে? প্রথম পার্টটা রয়েছে গ্রোথ অফ কনস্টিটিউশন আন্ডার দ্য কোম্পানি রুল। যখন থেকে কোম্পানির যে শাসন ব্যবস্থা ছিল আমাদের, সেই কোম্পানির শাসন ব্যবস্থায় কিভাবে কোন কোন আইন তখন তৈরি হয়েছে এবং সেগুলো থেকে ভারত কোনগুলো গ্রহণ করেছে, কোনগুলো বাতিল করেছে, সেগুলোকে আমাদের একটু দেখে নেওয়া দরকার। তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই পার্টটা থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন এসে থাকে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই পার্টটা থেকে প্রশ্ন এসে থাকে, তাই অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখার চেষ্টা করবে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর একটা কথা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা তবেই বন্ধুদের একটু শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। প্রথম যে পয়েন্টের কথা বলছে দ্য রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং মানে কি? রেগুলেট মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। রেগুলেটিং অ্যাক্ট 1773। এই 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়, সর্বপ্রথম কোম্পানি রুলের ক্ষেত্রে, কোম্পানি যখন শাসনকাল করছিল, কোম্পানি যে শাসনকাল, সেই সময় যে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়, সেখানে 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, সেই আইনে কি বলা হচ্ছে? মূলত এই যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট, এই আইন জারি করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হচ্ছে। সর্বপ্রথম এখানে যে মূল পয়েন্টগুলো বলছি তোমাদের, এগুলো কিন্তু মনে রাখতে হবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। সে এসএসসি হোক, সে যদি তুমি মাদ্রাসার পরীক্ষা দেবে বলো, কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে বলো, যে কোনো এক্সাম খুব গুরুত্বপূর্ণ। আমি পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল বেঙ্গল নামে। গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল বেঙ্গল নামে। তাহলে প্রথম কি ছিল? প্রথম ছিল গভর্নর অফ বেঙ্গল, বাংলার গভর্নর। কিন্তু তারপরে কি হচ্ছে ভালো করে মনে রাখো, গভর্নর জেনারেল। এই জেনারেল কথাটা কিন্তু সেখানে চলে আসছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এইটা কোন আইনের মধ্য দিয়ে হচ্ছে? প্রশ্ন পড়ে কিন্তু, এটা কোন আইনের মধ্য দিয়ে হচ্ছে? 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আইনের মধ্য দিয়ে। তৃতীয়ত কি বলছে? বলছে গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্টকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে রাখা হয়। 1773 সালের আইন অনুযায়ী গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্টকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে রাখা হচ্ছে। তারপরে বলছে, দেখো, বলছে একজন প্রধান বিচারপতি এবং 3 জন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা 1774 সালে স্থাপন করা হচ্ছে। তোমরা তাহলে বুঝতে পারছো, সুপ্রিম কোর্ট, আমাদের যে ক্যালকাটা হাইকোর্ট যেটা ছিল, সেটা কিন্তু প্রথমে কি নামে পরিচিত ছিল? সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা। 1774 সালে যেটা প্রথম প্রতিষ্ঠিত হয়। তারপরে বলছে কোম্পানির কর্মচারীদেরকে কোনো ব্যক্তিগত কাজে নিযুক্ত করা বন্ধ করা হয়। এই আইন অনুযায়ী, 1773 সালের আইন অনুযায়ী, কোনো কোম্পানির কোনো কোম্পানির যদি কর্মচারী থাকে, তাদের কোনো ব্যক্তিগত কাজে নিযুক্ত করা যাবে না, এটুকু বলে দেওয়া হয়। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। পুরো ডিটেলসটা পড়ে যে পয়েন্টগুলো হয়, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার আসবে, সেগুলো নিয়ে আলোচনা করছি। তারপর বলছে কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সহায়তা করার জন্য 4 সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়। 1773 সালের আইনে মূলত যে ইম্পর্টেন্ট পার্টগুলো তুলে ধরা হয়েছিল, যে কথাগুলো বলা হয়েছিল, সেগুলোর মধ্যে এই কয়েকটি হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট। এইগুলো ধরে ধরে তোমাদের প্রশ্ন পড়ে। তারপরে যে পয়েন্টটি রয়েছে তোমার, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তারপরেই ঠিক
আমাদের পিটের ভারতীয় আইন যেটা হচ্ছে সেটা 1784 সালে পাস হচ্ছে। এই আইনে কি বলা হচ্ছে, বলছে এটি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালের আগের যে আইনটা ছিল সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেই ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্য নিয়ে এই পিটস ইন্ডিয়া অ্যাক্টটা পাস করা হচ্ছে। যে চুক্তিগুলো যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য এটা তৈরি হচ্ছে, যাকে বলছে অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে এটা পরিচিত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে হতে পারে, তোমরা অবশ্যই করো। যত শর্ট প্রশ্ন এখান থেকে তৈরি হয় তোমরা এই ক্লাসটা করার পর সবগুলো করতে পারবে। দ্বিতীয়ত বলছে কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়। এই আইনের মধ্য দিয়ে কি করা হয়, কোম্পানির বাণিজ্যিক এবং রাজনৈতিক কলাপ আলাদা। বলা হলো কি বাণিজ্যের কাজ আলাদা হবে এবং রাজনীতির কাজ আলাদা হবে। বাণিজ্য কাজ আলাদা এবং রাজনীতির কাজ হচ্ছে আলাদা। তারপরে বলছে দেখো বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টরস, এটা কিন্তু মনে রাখবে পরীক্ষায় পড়ে তোমাদের। বাণিজ্যিক কার্যকলাপের নিয়ন্ত্রণের জন্য কি করা হলো, কোর্ট অফ ডিরেক্টরস, এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হলো। বললো দেখো পিটের ভারত যে শাসন আইন, পিটের যে শাসন আইন সেখানে যে আইন প্রণয়ন করলো সেখানে বলল দেখো রাজনীতি আলাদা জিনিস, রাজনীতির কাজ আলাদা লোক করবে। তুমি বাণিজ্য করছো, বাণিজ্যের কাজ আলাদা জিনিস, বাণিজ্য আলাদা লোক করবে। তাহলে তার জন্য তো নিশ্চয়ই কিছু দরকার, কারা পরিচালনা করবে? তার জন্য তৈরি করা হলো এই বাণিজ্যিক যে সমস্ত কার্যকলাপ, বাণিজ্যের যে সমস্ত কাজ সেগুলো করার জন্য তৈরি হলো কোর্ট অফ ডিরেক্টরস, এবং রাজনৈতিক যে কার্যকলাপ সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হলো। তুমি কন্ট্রোল এইটুকু মনে রাখবে, মনে রাখার যে পদ্ধতিগুলো অনেকগুলো আছে। কন্ট্রোল করছে, কন্ট্রোল কাকে কন্ট্রোল করছে? রাজনীতিকে কন্ট্রোল করছে, তাহলে মনে পড়ে যাবে এটা। আর ডিরেক্টর, কোর্ট অফ যখন ডিরেক্টরের কথা বলে, ডিরেক্টর কি করছে? ডিরেক্টর ব্যবসা বাণিজ্যের কাজে আছে, ডিরেক্টর সে বসে আছে ব্যবসা বাণিজ্যের কাজে, আর কন্ট্রোল করছে, রাজনীতিকে কন্ট্রোল করছে, সেটা তোমরা মনে করো রাজনৈতিক কার্যকলাপ থেকে। তারপরে দেখো চার্টার অ্যাক্ট 1813, অনেকগুলো চার্টার অ্যাক্ট আছে। প্রথম যে চার্টার অ্যাক্ট 1813 সালে, এই চার্টার অ্যাক্টে কি বলা হচ্ছে? 1813 সালের যে চার্টার অ্যাক্ট সেখানে প্রথমে কি বলছে, এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্য কার্যকলাপের অবসান ঘটে। যে মনোপলি যে আমার বাণিজ্য চলছিল, একচেটিয়া যে বাণিজ্য চলছিল সেটার অবসান ঘটে। কেন না, এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একচেটিয়া বাণিজ্য করছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একচেটিয়া বাণিজ্য করছিল সেটার অবসান ঘটানো হয়। বলা হয় যে তুমি একাই যে বাণিজ্য করতে পারবে, তুমি যে একাই বাণিজ্য করছো সেটা কিন্তু হবে না। এখানে বাণিজ্যের জন্য আরও বিভিন্নরা আসতে পারে, আরও বিভিন্ন জন আসতে পারে, বাণিজ্য করতে পারে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে একচেটিয়া বাণিজ্যের অবসান কবে থেকে হয়, কোন আইনের মধ্য দিয়ে? চার্টার অ্যাক্ট 1813। এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বা মনোপলিক যে কার্যকলাপ, বাণিজ্যিক যে কার্যকলাপ সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি অবশ্যই চ্যানেলটা ভালো লেগে থাকে, আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে। পরেটা কি বলছে, অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। যেটা বলছিলাম যে শুধুমাত্র তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, শুধুমাত্র যে তুমি বাণিজ্য করবে তা কিন্তু নয়, অন্যান্যরা বাণিজ্য করুক, এসে অন্যান্যরা বাণিজ্য করার সুযোগ পাক। এটা বলছে 1813 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। তারপরে কি বলছে, খ্রিস্টান মিশনারিদেরকে ভারতে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়। তোমরা খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে, কোন চার্টার অ্যাক্টে? ফার্স্ট চার্টার অ্যাক্টে 1813 যে চার্টার অ্যাক্ট হয়েছিল সেখানে বলা হচ্ছে খ্রিস্টিয়ান মিশনারি যারা, তারা এসে ভারতে ধর্ম প্রচার করতে পারবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে আমরা প্রত্যেকটা খুব ডিটেলস আলোচনা করছি না, কিন্তু যেগুলো প্রয়োজন, যেগুলো জানা প্রয়োজন, সংবিধানের ঐতিহাসিক যে বিবর্তন সেখানে যেগুলো জানা প্রয়োজন সেগুলো নিয়েই আমি আলোচনা করছি। যে পয়েন্টগুলো জানা প্রয়োজন, যে পয়েন্টগুলো জানলে তোমরা প্রত্যেকটা এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে, এর বেশি এখান থেকে কিচ্ছু জানার দরকার তোমাদের নেই। তাই অবশ্যই এগুলোকে উপরে একটু ভালো করে ফোকাস। তারপরে বলছে দেখো চার্টার অ্যাক্ট 1833, সব দেখবে 20 বছর পরে পরে যে চার্টার অ্যাক্ট তৈরি হচ্ছে, 20 বছর পরে পরে 1833। এই চার্টার অ্যাক্টে কি বলা হচ্ছে? এই চার্টার অ্যাক্টে বলছে ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত একটা ধাপ।
ভারতের যে ব্রিটিশ ইন্ডিয়া সেটা হচ্ছে চূড়ান্তকরণ হচ্ছে। ধীরে 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 ব্রিটিশরা ভারতে প্রবেশ করছে, ভারতের মধ্যে আস্তে 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 তার পুরো এলাকাটাকে সে দখল করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বাণিজ্যের মধ্য দিয়ে এসেছিল, কোম্পানি এসেছিল বাণিজ্য করতে, কিন্তু দেখা গেল কোম্পানিকে আস্তে আস্তে কোম্পানিকে নিয়ন্ত্রণ, আমরা রেগুলেটিং অ্যাক্ট দ্বারা পড়েছি, কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে থাকলো ব্রিটিশ যারা আছে, ব্রিটিশ যে শাসন ব্যবস্থা তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আস্তে আস্তে তারা দখল করতে থাকলো, আস্তে আস্তে পরিচালনা করতে থাকলো। তারপর ধীরে 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 পূর্ণাঙ্গ রূপে ব্রিটিশ ইন্ডিয়া হতে থাকলো, কেন্দ্রীকরণ একদম চূড়ান্ত ধাপ হতে থাকলো। আর এটি বলছে এটি কেবলমাত্র প্রশাসনিক সংস্থায় পরিণত হয়, শুধুমাত্র প্রশাসনিক সংস্থায় পরিণত হচ্ছে, শুধু প্রশাসনিক সংস্থায় পরিণত হচ্ছে। তারপরে কি বলছে, বলছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ এই পার্টের, চার্টার অ্যাক্ট 2 যেটা বলছি এটা মনে রাখবে, 2 1833 এই পার্টে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা হচ্ছে। তোমরা কমেন্ট করবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোন আইনের দ্বারা করা হয়েছিল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর অফ বেঙ্গল ছিল, সেখান থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল কোন আইনে করা হয়েছিল, সেখান থেকে এই বেঙ্গলটাকে হটিয়ে দিয়ে, দেখো এই বেঙ্গলটাকে হটিয়ে দিয়ে কি আসছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। শুধুমাত্র বেঙ্গলের জন্য নয়, সারা ভারতবর্ষের জন্য গভর্নর জেনারেলটাকে তৈরি করা হলো। কোন আইনের মধ্য দিয়ে, 1883 চার্টার অ্যাক্ট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব এই পার্টের। উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করায়, এখান থেকেই সিভিল সার্ভেন্ট প্রতিযোগিতার জন্য অবাধ প্রতিযোগিতা, কোনো রকম বাধা থাকবে না, সেই প্রতিযোগিতার ব্যবস্থা কখন থেকে করা হয়, এই প্রতিযোগিতার ব্যবস্থা এই আইনের মধ্য দিয়েই করা হয়, 1833। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে অবাধ ক্ষমতা প্রদান করা হয়, অবাধ ক্ষমতা প্রদান করা হয়। এই পার্টগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, এবং এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের যে গ্রুপ আছে, অবশ্যই গ্রুপে জয়েন করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশ্যই তোমাদের পিডিএফগুলো, সব পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে, তোমরা পিডিএফগুলো পড়তে পারবে, তার সাথে ক্লাসগুলো করতে হবে। একবার ক্লাস করলে আশা করি তোমরা বুঝে যেতে পারবে, এরকম প্রত্যেকটা ক্লাস চলবে। ফার্স্ট পার্টের আমরা একদম শেষে পৌঁছে গেছি। বলছে চার্টার অ্যাক্ট 1853, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি, অনেকগুলো আছে কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সব। চার্টার অ্যাক্ট 1853, এখানে মূলত কি বলা হচ্ছে, এখানে মূলত বলা হচ্ছে ম্যাকওয়ালি কমিটি 1854-তে যেটা তৈরি হয়েছিল, ম্যাকওয়ালি কমিটি সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। কে করেন? ম্যাকওয়ালি কমিটি। ম্যাকওয়ালি কমিটি কেন নিযুক্ত করা হয়? অবাধ প্রতিযোগিতার জন্য, সরকারি যে কর্মী নিয়োগ হবে সেখানে অবাধ প্রতিযোগিতার জন্য ম্যাকওয়ালি কমিটিকে নিযুক্ত করা হয়, মনে থাকবে। দ্বিতীয়ত কি বলছে, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে পৃথকীকরণ করা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এখানে, কিন্তু মনে রাখবে 1853, একদম শেষের দিকটা আসছি আমরা, 1853 ফার্স্ট পার্টে একদম লাস্ট। বলছে এখানে আইন বিভাগ এবং শাসন বিভাগ, বলছে আইন বিভাগের কাজ আলাদা, শাসন বিভাগের কাজ আলাদা, তাই আইন বিভাগ আলাদা কাজ করবে, শাসন বিভাগ আলাদা কাজ করবে। দুটো বিভাগের মধ্যে আলাদা আলাদা করা হলো। শাসন বিভাগ কি করে? শাসন বিভাগ শাসনগুলোকে পরিচালিত করে। আইন বিভাগ কি করে? আইন বিভাগ আইন তৈরি করে, আর শাসন বিভাগ সেটাকে রূপায়িত করে, কার্যকর করে, তাই না? যেখানে মূলত আইন তৈরি হয়, আইন বিভাগ যেটা হয়, আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, শাসন বিভাগের কাজ হচ্ছে সেই আইন অনুযায়ী শাসনকে পরিচালনা করা। বুঝতে পারলে? বলছে কাউন্সিলে 6 জন অতিরিক্ত লেজিসলেটিভ কাউন্সিলর নিযুক্ত হন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সব আছে। কাউন্সিলে 6 জন অতিরিক্ত লেজিসলেটিভ কাউন্সিল নিযুক্ত হন, যাদের মধ্যে থেকে একজন করে প্রাদেশিক সদস্য থাকবেন, যাদের মধ্যে থেকে একজন করে প্রাদেশিক সদস্য থাকবেন। বিভিন্ন প্রদেশ থেকে যে সমস্ত আছে সেই বিভিন্ন প্রদেশের মধ্যে আমাদের একজন করে প্রতিনিধিত্ব থাকবে। কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরকম প্রত্যেকটা ভিডিও থাকবে। আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করলাম, পার্ট 2 খুব শীঘ্রই আসবে, অবশ্যই দেখতে থাকবে। পুরো সিরিয়াল ধরে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান এই পার্টটা নিয়ে আলোচনা করব। খুব ভালো থেকো।
থ্যাংক ইউ।